গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি দাড়িভিটে। দেখো চারিদিকে একদম সবুজে ঘেরা দাড়িভিট। চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে আলু ক্ষেত, আর ওইদিকে চায়ের বাগান চারিদিকে। এই গাছটা দেখে মনে পড়লো একটা কবিতার লাইন। লাইনটা ছিল এরকম যে, বাংলার নদী মাঠ ভাট ফুল কেঁদেছিল ঘুঙুরের মতো বেহুলার পায়ে, এরকম একটা ছিল। ঠিক লাইনটা এক্স্যাক্ট মনে নেই। তো এটা সে ভাট ফুল। শহুরে এলাকার অনেকেই হয়তো জানে না যে ভাট ফুল কী জিনিস, কোথায় হয়, কি করে, কিন্তু ভাট ফুল এলেই জানান দেয় যে বসন্ত এসে গেছে। বসন্ত? হ্যাঁ, এটা বসন্তকালেই এই ফুলটা দেখো এখন ফোটা শুরু হবে। আর ঠিক এই ফুলটা দিয়ে কী করা হয়, আমরা ছোটবেলায় একটা পুজো করতাম, হ্যাঁ, যার নাম ভিটে কুমুর পুজো। ছোট্ট একটা মাটির ঢিবি করে সেটাতে 1 মাস ধরে পুজো চলতো। সেই পুজোটাকে ভিটে কুমুর পুজো হতো। আর ভিটে কুমুর পুজোর একটা বৈশিষ্ট্য দেখো, ওই মুহূর্তে তো বুঝতাম না, তখন ছোট ছিলাম, পুজো করতাম। আমাদের প্রকৃতি ফাল্গুন মাসে, মানে বসন্তকালে প্রকৃতি যে রূপে সেজে ওঠে, ঠিক তার রূপ থেকে কিছু অলংকার, ঠিক আছে, তার কিছু অলংকার দিয়ে এই পুজোটা করা হয়ে থাকে। যদি বলো অলংকারগুলো কি কি, দেখো যে আমরা জিওল যে গাছগুলো আছে না, দেখবি এই সময় জিওল গাছে ফুলটা ফোটে, তাই না? হ্যাঁ, সে ওই জিওল গাছের ফুল নিয়ে আসা হতো, ভাট ফুল নিয়ে আসা হতো। তারপরে তোমার মাদার, দেখবে 2 রকম মাদার আছে। একটা হচ্ছে পাল্টে মাদার বলতাম, একটা থাকে ওটা, আর মাদার ফুলগুলো বড় থাকে। ওই পাল্টে মাদারগুলো দিয়ে পুজো করতাম। এই যে সব এইভাবে পুজোগুলো চলতো আমাদের। তো দেখো চারিদিকে শুধুমাত্র গ্রিন আর গ্রিন, আর গ্রিন আর গ্রিন বললেও ইসের কথা মনে পড়ে যায়, কি নাম, উৎপল দত্তের একটা সিনেমা দেখেছে না, অন্যায় অবিচার না সিনেমাটার নাম দাদা? এই দেখো এই জিয়ালা গাছের কথা বলছিলাম। এই গাছগুলোর যে ফুল ধরেছে না, এগুলো দিয়ে আমরা পুজো করতাম, ভিটে কুমুর পুজো। অনেকে যারা গ্রামের আছে তারা হয়তো বুঝতে পারো ভিটে কুমুর পুজোটা কি জিনিস। আমরা যেহেতু মালো, ঠিক আছে, আমাদের মধ্যে এই পুজোটা ছিল, কিন্তু মানে ছিল বলতে আছে। এই যুগের বাচ্চাদের এতটাই পড়াশোনার চাপ, আর সোশ্যাল মিডিয়া বলুন, টিভি বলুন, এই জিনিসগুলো আসার পরে বাচ্চাদের সামগ্রীর এতটাই মানে বেড়ে গেছে, ওদের হাতে অনেক কিছু চলে এসছে, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমাদের সময় শুধু ছিল যে এই যে সন্ধ্যাবেলাটা সবাই মিলে একসাথে পুজো করা। আর প্রসাদ কি ছিল, প্রসাদগুলো ছিল কিছু চিড়ে বা কিছু মুড়ি। অনেক শ্লোক আছে, হ্যাঁ, দাঁড়াও আমি বলছি, ক্যামেরাটা ঘোরাই। শ্লোকগুলো এরকম ছিল যে, ভিটে কুমুরের মালো তোর পিঠে ভাজা দে, তোর ছাওয়ালের কইলাম বিয়া, সোনার মোটক দিতি পথে পড়লো খাওয়া, সেই খাওয়া ধরে নিল চৈতনপুরীর দাওয়ারে চৈতনপুরী, এরকম ছিল, ভুলে গেছি, ছোটবেলাকার কবিতা তো। চৈতন্তি লম্বা কোচা। আশেপাশের লোক শুনলে ভাববে কি, এই ছেলেটা কোত্থেকে চলে এসছে, এর মধ্যে সে ভুলভাল বকছে, পাগল টাগল ভেবে দিতে পারে। তো এরকম ছিল এই কবিতাগুলো, অনেকে রিলেট করতে পারবে। এই জন্য আমি বলছি কবিতাগুলো হয়তো যারা আমাদের এই কালচারে রয়েছে, যারা এই মালো সম্প্রদায়ের হালদার যারা রয়েছে, তারা কিন্তু তাদের এখনকার জেনারেশন যদি না জানে, তারা বাড়ির বড় যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে ভিটে কুমুর পুজো। তারপরে এরকম ছিল যে, মামা গড়ে মাঠে এলে কই কিলকিল করে, সেই কই ধরবে কে, আস্তে আছে ধরনি জাল হাতে করে, থাকুনি আগল দিয়ে, আমরাও যা ধরবনি যেমন তেমন করে। এই যে এইসব জিনিসগুলো আমি ভুলে গেছি, কিন্তু আমার সাথে যদি কেউ বলে সাথে সাথে সেটা আবার মনে পড়বে। মাথার মধ্যে সুপ্ত অবস্থায় সব ছড়াগুলো থেকে গেছে। দেখো তো ওই চায়ের বাগান দিয়েই এই নদীতে কেজিখানেক ওজনের বাম মাছ পাওয়া যায়। 1 কেজি সাইজের 100 পাইলে তো হয়ে গেল। একটা পাইলে লটারি।
কেজি একটা বাম পালে 500 টাকা দাম আছে। বাহ বাহ, কি সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, শান্ত পরিবেশ। এখানকার এই এলাকার মানুষের প্রধান যে জীবিকা সেটা হচ্ছে কৃষিকাজ। এখানে দেখতে পাবেন এই যে এদিকে কৃষকেরা তাদের মাঠে জল দেওয়ার জন্য তাদের সেই, এটা স্যালো মেশিন বলে না এগুলো? স্যালো মেশিন তো না, স্যালো মেশিন তো মাটির নিচ থেকে তোলে। পাম্প সেটগুলো সব রেডি করছে। আর দূর থেকে ভেসে আসছে দুটো বাচ্চার আওয়াজ, ওই গ্রামের ওই দূরে, যেহেতু এটা একদম নিস্তব্ধ পরিবেশ তো দূরের আওয়াজগুলোও চলে আসে। আর দূরে উঠলে পরে দেখতে পাবেন একটা দূরে ওই দিকে একটা ব্রিজও রয়েছে। ব্রিজটা হচ্ছে ওখানে বিএসএফরা থাকে সামনেই, এটা বাংলাদেশের বর্ডার এই এলাকাটা। এটা এটা তো দাড়িভিট না, না এই এলাকাটা কি? রাজাভিটা। এই এলাকাটার নাম হচ্ছে রাজাভিটা, এটা ইসলামপুর, উত্তর দিনাজপুর। ও মাছগুলো তো দারুণ, ক্যামেরায় কি ধরা পড়ছে মাছগুলো দেখা যাচ্ছে। এই জলের যে স্রোতটা না অনেকটাই বেশি এখানে, এই পর্যন্ত চলে আসছে মাছ। হ্যাঁ, হাত দিয়ে ধরতে পারবো। এখন ম্যান ভার্সেস ওয়াইল্ডেরই না হয়ে যায় যে আমি এই মুহূর্তে মাছগুলো ধরতে পারি, হ্যাঁ আমি পেরেছি মাছগুলোকে ধরতে। ভালো লাগে। চারদিকে চায়ের বাগান, মানে এখানে মিক্সড একটা কৃষি দেখতে পাচ্ছি। যেমন চা বাগিচা রয়েছে, তেমনই ঠিক আবার এদিকে আলু ক্ষেত, এদিকে সব আলু লাগানো আছে এই মুহূর্তে, এদিকেও আলু আছে। আর তার পেছন দিকে চায়ের বাগানগুলো আছে, যে ওপরের দিকে সব চায়ের বাগান। তারপর এই উপরের দিকে এদিকটাও চায়ের বাগান। আমরা বসে আছি ঠিক, কি ব্যাপার, তেল ছাড়ছে কোত্থেকে? আচ্ছা, এর নিচে কি তেলের কোনো ব্যাপার আছে? সত্যি তেল ছাড়ছে। এই যে এই এই কচুরি পানাগুলো, এই যে এই গাছগুলো অনেকদিন পরে দেখলাম। জলটা কি সুন্দর স্বচ্ছ জল, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন জল। খাবার নিয়ে আসছে, ওই যে শেষ তোর সাথে আসছিলাম, তারপরে আসিনি আর। দলনচা নদী এটা। কোন পাখি? কাক? ও বক, আচ্ছা। এটা হচ্ছে দলনচা নদী, এটা দাড়িভিট, ইসলামপুর। তো মাসিদের বাড়ির পুজো হয়েছিল, সরস্বতী পুজো, সেটা ডোবাতে আসলাম। মাসির বাড়ির পাশেই নদীটা। ধরবো মাসি আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে দিয়ে। নদীর স্রোত ভালোই আছে, কিন্তু নদীতে জলটা কম থাকে। তো এখানে হাঁটু জল, খুব একটা বেশি জলের গভীরতা নেই, একদম স্বচ্ছ জল। এটা একদম ওই দিকের উত্তরের পাহাড় থেকে নদীটা আসছে। এই ব্রিজটা আগে বাঁশের ছিল, তো ব্রিজটাকে পাকা করা হয়েছে। মাঝে গেলেও ঠিক হাঁটু জলই, কিন্তু এই নদীটাই যখন বর্ষাকাল আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই যে পাড়গুলো দেখতে পাচ্ছেন না, ভেঙে গেছে, এই লেভেলে জল চলে আসে। ওইদিকে যে চা বাগানগুলো দূরের, ওগুলো সব এই এলাকাগুলো সব ডুবে যায়। এই এলাকা এতটা পর্যন্ত জল উঠে যায়, এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর নদীর স্রোতের যে গতি দেখতেই পাচ্ছেন, কত স্পিডে স্রোতটা বইছে।